বিদ্রোহীদের দখলের রাজধানী দামেস্কো, অজ্ঞাত স্থানে পালিয়ে গেলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ায় নতুন যুগের ঘোষণা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল, রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, একান্ত সাক্ষাৎকারে খাদ্য উপদেষ্টা। দাম নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ। এবং ঘন কুয়াশা ও শীতে কাবু উত্তরের জনপদ, বিপাকে খেটে খাওয়া মানুষ, দক্ষিণেও জেঁকে বসেছে শীত, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। শুরুতেই দেশের বাইরের খবর। বিদ্রোহীদের প্রবল আক্রমণের মুখে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়ার পর উড়োজাহাজে করে পালিয়ে যান 24 বছর ক্ষমতা আঁকড়ে থাকা এই শাসক। এদিকে আসাদের পতনের খবরে রাজধানীর রাস্তায় নেমে আসে লাখো মানুষ। এ সময় সিরিয়ার নতুন যুগের সূচনা হয়েছে উল্লেখ করে স্বাধীনতার ঘোষণার দেন। নাসিমুল বাড়ি, সৌরভের ডেস্ক রিপোর্ট। যুগের পর যুগ নজিরবিহীন দমনপীড়ন আর জমে থাকা অসন্তোষের চূড়ান্ত বিস্ফোরণ দেখা গেল সিরিয়ায়। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে এরই মধ্যে দামেস্কের উত্তরে অবস্থিত হোমস শহরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। ঘিরে ফেলেছে রাজধানী দামেস্কো। এর আগে রাজধানীর বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এদিকে বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢুকে পড়ার পর ব্যক্তিগত উড়োজাহাজে করে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে তিনি কোথায় পালিয়েছেন তা কেউই বলতে পারছে না। অবশ্য আসাদ পালালেও পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। তিনি দামেস্কে তার বাড়িতেই অবস্থান করছেন, হাত মিলিয়েছেন বিদ্রোহীদের সঙ্গে। বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার খবরে মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজধানীতে রাস্তায় নেমেছে লাখো মানুষ। উল্লাস প্রকাশের পাশাপাশি স্বাধীনতা নিয়ে বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়। এই সময় সিরিয়ার জনগণের পাশাপাশি বন্দীদের মুক্ত করা এবং সেদনায়া কারাগারে অন্যায়ের যুগের সমাপ্তি ঘোষণা করে বিদ্রোহীরা। এদিকে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ঘোষণা করেছে যে আসাদের শাসনের অবসান সিরিয়ার ইতিহাসে নতুন এক যুগের সূচনা করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, বাদ শাসনের অধীনে 50 বছর ধরে চলা দমনপীড়ন, 13 বছরের অন্ধকার যুগের অবসান হয়েছে। বিদ্রোহীরা তাদের জয়কে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছে। 2000 সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন বাশার আল আসাদ। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ 29 বছর দেশটির শাসন করেছিলেন। তবে 2011 সালে আসাদের বিরুদ্ধে শুরু হয় গৃহযুদ্ধ। সিরিয়ায় 14 বছরের গৃহযুদ্ধ শেষে বিদ্রোহীদের বিজয় এবং আসাদের সরকার ভেঙে পড়ার মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নতুন এক অজানা পথে যাত্রা শুরু করল। নাসিমুল বাড়ি, সৌরভ, মোহনা সংবাদ। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন। এই আদেশের ফলে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল বলে জানিয়েছেন ডক্টর ইউনূসের পক্ষের আইনজীবী। গত 24 অক্টোবর হাইকোর্ট বেঞ্চ ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের এই 5 মামলায় ও মানহানির 1 মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন। ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির 3টি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। দুপুর 12:35 দিকে রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেন তারা। এর আগে বেলা 11:30টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। পদযাত্রায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ অন্য নেতাকর্মীরা অংশ নিয়েছেন। বন্ধ করে দেওয়া, আমাদের সীমান্ত সমস্ত কিছু বন্ধ করে দেওয়া, আমি বলেছি এটা তো আরো ভালো, কারণ আপনাদের ওখান থেকে ফেন্সিডিল আসতো, সে ফেন্সিডিল আসতো না।
ইয়াবা আসতো, সেই ইয়াবা আসবে না। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত এই যে এক ভয়ঙ্কর মিথ্যা কথার বেষ্টনী তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছেন, সেটাতে কোনো লাভ নেই। রাজধানীর রামপুরায় আছেন সহকর্মী তানজিদ ভুঁইয়া, বিস্তারিত জানবো তার কাছ থেকে। তানজিদ, বিএনপির 3 সংগঠনের প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি চলছে, এ বিষয়ে সবশেষ খবর আপনার কাছে কি আছে জানাবেন। জি ধন্যবাদ আরিফ। আপনি জানেন যে আজ সকাল থেকেই কিন্তু বিএনপির যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু বিএনপির নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে ভারতীয় হাইকমিশনারের যে দপ্তর রয়েছে, সে দপ্তরে একটি স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু সেখান থেকে বের হয়েছেন পদযাত্রা নিয়ে। এবং সেই পদযাত্রাটি কিন্তু এখন রাজধানীর রামপুরার যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজে কিন্তু সেই পদযাত্রার যে অংশগ্রহণ করা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে কিন্তু তারা অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে যুবদল, তারপরে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে। এবং পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা, আমরা যেটা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তাদের নিরাপত্তার স্বার্থে কিন্তু ওনারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন। আমরা যদি এখন দেখাতে চাই যে সেই আপনার রামপুরা যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজার থেকে শুরু করে এদিক দিয়ে আপনার বাড্ডা লিং রোড, সেই লিং রোড পর্যন্তই কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এখন যদি আমি আপনাদেরকে দেখাতে চাই যে এখানের যে বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু যে বিষয়টি জানাচ্ছেন যে ভারতীয় আগ্রাসন সহ যে মাধ্যমের অপপ্রচার, সে গণমাধ্যমের অপপ্রচার যেন বন্ধ হয়, সেই বন্ধ করার জন্যই কিন্তু তাদের এই পদযাত্রাটি ভারতীয় হাই কমিশনার যে দপ্তর রয়েছে গুলশানে, সেই দপ্তরে কিন্তু দপ্তরের উদ্দেশ্যে কিন্তু এই পদযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সেখান থেকে দলের যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ওনার বক্তব্যের মাধ্যমে কিন্তু এই পদযাত্রাটি শুরু হয়েছে। যে আরিফ ছিল আমার কাছে রামপুরা ব্রিজ থেকে। তানজিদ, আপনাকে ধন্যবাদ। যারা নিত্যপণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। মোহনা টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি আরও জানান, চালের বাজারের নৈরাজ্য দূর করতে এরই মধ্যে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফল মিলবে শিগগিরই। শামীমুজ্জামান চৌধুরীর বিশেষ প্রতিবেদন। দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক, তারপরও ভোক্তার স্বস্তি মিলছে না। গেল এক মাসে দাম বেড়েছে 8% পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে শুল্ক প্রত্যাহার টাস্কফোর্স গঠন করা হলেও বাজারে প্রভাব নেই। চালের বাজারে নৈরাজ্য নিয়ে সরকারও বিপাকে। আমদানি শুল্ক কমানো, টাস্কফোর্স গঠন সহ নানা উদ্যোগ নিলেও কমছে না চালের বাজার। দাম বাড়ছে তো মেলা দিন হয়েছে, ওইভাবেই আছে আর কি। এখন আর কমে নাই, আর কোনো ইয়ে নাই। ওই সময় আমরা শুনছিলাম যে ইন্ডিয়া থেকে যদি চাল ইম্পোর্ট করা হয় তাহলে হয়তো দাম কমবে। পুরান চালের দাম কোনো চালের দামে কমে না, কমবে চালের পুরো যদি আমদানি হয়ে যায় হয়তো কমতে পারে নতুন চাল আসলে। বাড়তি দামই আছে, কিন্তু যারা পরিচিত বা রিকোয়েস্ট করলে হয়তো 2-1 টাকা কমায়। চালের দাম স্থিতিশীল রাখার পাশাপাশি খাদ্য নিরাপত্তায় কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ চলছে বলে জানান খাদ্য উপদেষ্টা। খাদ্য নিরাপত্তার প্রথম সারির সৈনিক কিন্তু কৃষকের স্বার্থটা উপেক্ষা করা চায় না, যে তারা মোটামুটিভাবে একটা ফেয়ার প্রাইস পাক। যে জন্য এবার আমরা আমনের যে আভ্যন্তরীণ সংগ্রহ, এটার দাম কিন্তু ধানে এবং চাউলে প্রতিটাতে 3 টাকা করে কেজিতে বাড়ানো হয়েছে। খুব বেশি হলে কিন্তু আমাদের মতো লোক যারা আছে, ক্রেতা যারা, তারা আমরা সাফার করবো। সেটাও যাতে না হয় তার জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে মার্কেটে ফুড গ্রেন ইনজেক্ট করি।
খাদ্য উপদেষ্টা বলেন, মার্কেট কৌশল অনেক সময় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে অতিরিক্ত মজুত করে সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মার্কেট মেকানিজম কিন্তু অনেক কিছুকে কিন্তু সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। আমরা এখানে মানে মোটামুটি 5 লাখ টনের মতো চাল আমরা আমদানি করব এবং 2 থেকে 3 লাখ টনের মতো গম আমরা আমদানি করবো। এই ব্যাপারে আমরা করেছি। উই আর ইন এ চ্যালেঞ্জিং সিচুয়েশন। এই চ্যালেঞ্জ ফেস করার জন্য আমরা সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কার্যক্রম অব্যাহত আছে। আগের সরকারের আমলে টাঙ্গাইলের মধুপুরে প্রায় 1.5 লক্ষ মেট্রিক টন ধারণ ক্ষমতার রাইস সাইলোর নির্মাণস্থল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আলী ইমাম মজুমদার। টাঙ্গাইল জেলায় কিন্তু বিশাল যমুনা নদী আছে এবং যমুনা নদীর ধারে রেললাইনও আছে। এর ধারে কাছে যদি এটা করা হতো আর কি, এই সাইলোটা নির্মাণ করা হতো, অনেক বেশি কাজে লাগতো। সরকারের এই টাকাটা প্রায় 220 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে এবং কাজ প্রায় শেষ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, পুরান ঢাকার মৌলভীবাজারে আছেন সহকর্মী উষা ফেরদৌস। বিস্তারিত জানবো তার কাছ থেকে। উষা, বাজার থেকে সয়াবিন তেল উধাও হয়ে গেছে, এটা কিভাবে হচ্ছে আর ব্যবসায়ীরা কি বলছেন এই বিষয়ে? আরিফ, আমরা সকাল থেকেই মৌলভীবাজারে ঘুরেছি এবং ভোক্তাদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। সবারই একটাই আক্ষেপ যে এটি একটি সিন্ডিকেট এবং সিন্ডিকেট মূলত মিল মালিকরা করছেন এবং ব্যবসায়ীরা এই নিয়ে কি ভাবছেন বা কি বলছেন আমরা ব্যবসায়ীর সাথে যুক্ত হচ্ছি। আপনি যদি কতদিন ধরে বাজার অস্থির এই সয়াবিন তেলের এবং মানে সংকটটা ঠিক কি কারণে? এই সংকটটা হলো গত মাসের 25 তারিখ থেকে। আর সবচেয়ে বড় কথা হলো তেল নাই বলতে মার্কেটে নাই, মगर মিলারের কাছে সর্বোচ্চ পরিমাণ তেল আছে। তারা এখন তেল দিবে কইরা সময় পার করতেছে, এখানে তেল সংকট করতেছে। কইরার পর এখন দেখা যেতেছে, আমরা যা শুনতেছি যে মিলারদের পক্ষ থেকে কিছু লোক বলেছে তেল কোম্পানির রেট যদি মানে না বাড়ানো হয়, সরকার যদি আমাদেরকে না বাড়াতে, আমাদের তো লস হচ্ছে, পড়তে হচ্ছে না, এই নানান কথাহাত নানান অজুহাত এগুলো বলতেছে। এই আপনি আমরা এর আগেও বলেছি যে মিল মালিকরাই মূলত সিন্ডিকেটটা করছে এবং তারা যদি আপনাদের তেল দেয় বা সরবরাহ স্বাভাবিক রাখে তাহলে সংকটটা তৈরি হয় না। সেক্ষেত্রে আপনার কি মনে হয়? অবশ্যই আপনার কথা সত্যি। এখানে অলরেডি বাংলাদেশের তেল নাই এমন কোনো কথা না। এখনো বাংলাদেশে চলার মতো 3 মাসের তেল আছে। আর লাইন কোপে মাল আসতেছে, জাহাজে মাল আসতেছে। অলরেডি তারা মিলাররা জেনে শুনে এটা অলরেডি বন্ধ করে রাখছে। তারা রেট বাড়ানোর কারণেই মানে বন্ধ করে রাখছে, আর অন্য কোনো কারণ নাই। সোজা কথা হলো তারা রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বসে আছে। রেট বাড়বে তাহলে অ্যাভেলেবেল চলে আসবে। আর এখন যদি আমি বলি, সরকার যদি অলরেডি একটা ঘোষণা দেয় যে তোমাদের লাইসেন্স ক্যান্সেল করে দিব, আই ক্যান চ্যালেঞ্জ যে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশে অ্যাভেলেবেল তেল হয়ে যাবে। সরকারের যে শুল্ক কমানো সেটিও কমেছে, কিন্তু তারপরও বাজার কেন স্বাভাবিক হচ্ছে না? আগে যখন তেলের দাম বাড়ে যেত, জনগণের দিকে চিন্তা ভাবনা করে সরকার তখন শুল্ক হার কমিয়ে দিত। কমানোর পরে দেখা যেত তেলের দামও কমতো বোতল প্রতি লিটারে। কিন্তু বর্তমান 2 বার লিটারের দাম কমানোর পরেও কেন আমরা বুঝতেছি না। আমাদের লাইফে এটা প্রথমবার দেখলাম যে তেলের 2 বার শুল্ক হার কমানোর পরেও তেলের দাম কমছে না। এর মানে এটা সিন্ডিকেট। সোজা কথা, তেল যে নাই তা না তো, তেল তো অবশ্যই আছে। কারণ তারা বলতেছে তেলের সাথে তোমাকে তাদের ওয়েস্টেজ কিছু মাল আছে যেগুলো দাম বেশি, যেগুলো অচল, সেগুলো মাল নিলে হয়তো আমরা কিছু তেল দিব। আপনি যদি 20 টন মাল নেন তাহলে আপনাকে 5 টন তেল দিবে, 15 টন অন্য আদারওয়াইজ তেল দিবে, তাহলে আপনি তেল পাবেন, নাহলে পাবেন না। আসলে আরিফ, আপনাকে আমি দেখানোর চেষ্টা করেছি যে বাজারটা আসলে মূলত কৃত্রিম সংকট। এখানে মূলত সংকট সৃষ্টি করছেন যারা মিল মালিক সিন্ডিকেট আছে তারা। কারণ বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেই যারা খুচরা ব্যবসায়ী আছে তারা সরবরাহ করতে পারে এবং ভোক্তা পর্যায়ে দামটা স্বাভাবিক রাখতে পারবে তারা। আরিফ, উষা, আপনাকে ধন্যবাদ। দেশের উত্তর জনপদের শীতে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা ও রংপুর। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এদিকে দক্ষিণের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত, বাড়ছে কুয়াশা ও শীতের তীব্রতা। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ঘন কুয়াশা আর কনকনে বাতাসে দিনাজপুরে হাড় কাঁপানো শীত। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিমদয়ের মানুষ। শীতের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। 4 দিন হতে ভর্তি হয়েছি, ঠান্ডা লাগছে, নিউমোনিয়া ধরে গেছে, সর্দি, জ্বর, কাশি, ওই জন্য আসছে আমরা ভর্তি হওয়ার জন্য, চিকিৎসার জন্য। বাচ্চাটা আসলে নিউমোনিয়া হয়েছিল,
মানে নিউমোনিয়া ধরা পড়ছে, এর জন্য ভর্তি হয়েছে। এছাড়া প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিচ্ছেন অনেকে। হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় হিমশিম হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা। যত খারাপ অবস্থায় হোক না কেন, শুরুতেই যদি হাসপাতালে নিয়ে আসে তাহলে সেটা খারাপ অবস্থার চাইতে আমরা খুব তাড়াতাড়ি বাচ্চারা সুস্থ হবে তাড়াতাড়ি। একই চিত্র উত্তরের জেলা পঞ্চগড়, গাইবান্ধা ও রংপুরের। ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। এদিকে কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে পিরোজপুরের জনজীবন। গত কয়েকদিন ধরে তাপমাত্রা অনেক কম থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। উত্তরের শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রওশন জামিল। জামিল, ঘন কুয়াশা আর কনকনে শীতে পঞ্চগড়ে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে জানাবেন। আপনি জানেন, শীত যত ঘনিয়ে আসছে ততই শীতের তীব্রতা দিন বেড়েই চলছে। গতকাল সূর্য দেখা একটু মিললেও আজকেও একই অবস্থা আর কি, একটু একটু করে সূর্য উঠতেছে এবং বিকেলে পরে শুরু হয় কনকনে ঠান্ডা ও হিমেল বাতাস। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া মানুষের। নিম্ন আয়ের মানুষ যারা ভ্যান চালক, অটো চালক, হোটেল শ্রমিক, চা শ্রমিক এবং পাশাপাশি যারা পঞ্চগড় নদীতে যারা পাথর তুলে তারা ভোগান্তিতে পড়েছে যে তারা সময় মতো নদীতে নামে পাথর বালি তুলতে পারে না। আর বিশেষ করে আরেকটি জিনিস বলতে হয় যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে আমি দেখতে পাই যে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে এবং ডাক্তাররা পরামর্শ দিয়েছে বয়স্ক ও শিশুদের প্রতি যত্নশীল হওয়ার জন্য। এবং শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দিনের বেলাও যে পঞ্চগড়ে হেডলাইট চালিয়ে চলছে যানবাহন। এবং গতকালকে পঞ্চগড়ের যে তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস, আজকেও তাপমাত্রা পরিবর্তন হয়নি, আজকেও 12.5 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা পঞ্চগড়ে ছিল। এবং পঞ্চগড়ে জনজীবনের অবস্থা এরকম যে দোকানপাটগুলো দেরিতে খুলতে হচ্ছে এবং শীত বস্ত্র দোকানগুলোতে বেচাকেনা একটু বেড়ে গেছে। এই ছিল শীত নিয়ে সর্বশেষ তথ্য। আর রওশন, আপনাকে ধন্যবাদ। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। বাংলাদেশ প্রশ্নে ৭১-এর ৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ৩ দফা প্রস্তাব পেশ করেন ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন। অন্যদিকে মিত্রবাহিনী ঘোষণা দেয় বেঁধে দেওয়ার সময়ে আত্মসমর্পণ করলে জেনেভা কনভেনশন অনুযায়ী যাবতীয় সুযোগ সুবিধা পাবে পাকিস্তানি সেনারা। মুক্তিযুদ্ধের এদিনের কিছু কথা জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ডিসেম্বর ৮, ১৯৭১ পাকিস্তানি বাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়ে। ঢাকার দিকে পালাবারও কোনো পথ নেই কারো সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমও। মুক্তিযোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে এদিন পটুয়াখালী থেকে বরিশালের দিকে পালিয়ে যায় পাক সেনারা। ওদিকে কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশকে আগাম বিজয়ের অভিনন্দন জানান প্রখ্যাত সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফি। এদিন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন সাধারণ পরিষদে ৩ দফা প্রস্তাব পেশ করেন। ১. পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে। ২. উপমহাদেশে শান্তি স্থাপনে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে হবে এবং ৩. বাংলাদেশ সরকারের কাছে গ্রহণযোগ্য না হলে জাতিসংঘের কোনো প্রস্তাবই বাস্তবায়ন করা হবে না। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দেশ থেকে দুর্নীতি দূর করতে দুর্নীতি দমন কমিশন দুদককে সবার আগে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আগের আওয়ামী লীগ সরকার দুদককে তার রাজনৈতিক সুবিধার কাজে লাগিয়েছে, তাই দুদক কমিশনার নিয়োগে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নাই, তাই দুদক সহ অন্য সব প্রতিষ্ঠান এমনভাবে সংস্কার করতে হবে যা পরবর্তী সরকার এগিয়ে নিয়ে যায়। এমন দুর্নীতি দমন কমিশন চাই যেখানে নেতৃত্ব পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে কোনো প্রকার দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত
পরিবেশ থাকবে না, দলীয় রাজনৈতিক মুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। বিশেষ করে আমি রিপিট করব, বিশেষ করে কমিশন নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার দলীয় প্রভাব অবনত ব্যক্তিদেরকে যেন কোনো অবস্থায় নিয়োগ দেওয়া না হয়। দেশের বাইরের আরও খবর। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪,৬৫০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৫২ জন নিহত এবং আরও ১৪২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। বিদ্রোহীদের দখলে রাজধানীর দামেস্কো, অজ্ঞাত স্থানে পালিয়ে গেলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ায় নতুন যুগের ঘোষণা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের ৫ মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, একান্ত সাক্ষাৎকারে খাদ্য উপদেষ্টা। দাম নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ। এবং ঘন কুয়াশা ও শীতে কাবু উত্তরের জনপদ, বিপাকে খেটে খাওয়া মানুষ। দক্ষিণেও জেঁকে বসেছে শীত, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।